আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইয়েমেন থেকে ইসরায়েলের হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দিব লেবানন সীমান্তে দুইবার ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ঠেকালো হেজবুল্লাহ। আরও জানিয়ে দিব লাউড স্পিকারে আজাদ না দেওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর। এবং আরও জানিয়ে দেব ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেবে না যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ইরানে কয়েক হাজার কারাবন্দির মুক্তি এবং ৩ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইয়েমেন থেকে ইসরায়েলে হুদির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএ বলছে, ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমানার বাইরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলি গণমাধ্যম বলছে, এই ঘটনার সময় মধ্য ইসরায়েলের সাইরেন বেজে ওঠে। তবে ইসরায়েলের ভূখণ্ডে গিয়ে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই আটকে দেওয়া হয়েছে। সামরিক বাহিনী এর আগে বলেছিল যে ইয়েমেন থেকে উৎক্ষেপণের পরেই মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি এলাকা সাইরেন বাজছিল। প্রসঙ্গত ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ধারাবাহিকভাবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে। লেবানন সীমান্তে দুইবার ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ঠেকালো হেজবুল্লাহ। লেবানন সীমান্ত এলাকায় একটি গ্রামে দুইবার ঢুকে পড়ার চেষ্টা চালায় ইসরায়েলি দখলদার সেনাবাহিনী। তবে উভয় প্রচেষ্টার সাফল্যের সঙ্গে প্রতিহত করছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ। আজ রোববার এ তথ্য জানিয়েছে এএফপি। চলমান স্থল অভিযানের অংশ হিসেবে রামিয়া গ্রামে আজ রোববার আতর্কিত ঢুকে পড়ার চেষ্টা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সদস্যরা। ইসরায়েলি সেনাদের আঘাতে দেখা গেছে তার আগ থেকেই পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটায় হিজবুল্লাহ। এরপর তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে লেবাননের সদস্য সংগঠন যোদ্ধারা। এতে পিছু হটে ইসরায়েল। পরে আবারও ঢোকার চেষ্টা চালালেও তাদের ফিরিয়ে দেয় হিজবুল্লাহ। লেবানন গ্রামের রামিয়ার কাছে দুই পক্ষের যুদ্ধে ১ ঘন্টা ধরে চলে বলে জানিয়েছে হিজবুল্লাহ। পরবর্তীতে সীমান্তের উপরে ইসরায়েলি অংশের পাল্টা হামলা চালানোর দাবি জানিয়েছে হিজবুল্লাহ। অপরদিকে গতকাল শনিবার লেবাননের ৩ গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। বৈরুতের উত্তরের শিয়া অধ্যাসিত মায়েসারা গ্রামে হামলার ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় আরো জানায়, রাজধানীর দক্ষিণ সোফ জেলায় বাজরা এলাকায় ইসরায়েলি হামলায় ৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। পাশাপাশি লেবাননের উত্তর উপকূলের শহরে বাজরুন থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত দেইর বিলা এলাকায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ ইসরায়েলি মন্ত্রীর। মসজিদের লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ইতামার বেন গাভির। স্পিকারের আজান দেওয়া হলে সেখানে সরাসরি বাধা দিতে বলছে এই মন্ত্রী। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে যে মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখা যাবে সেখানে পুলিশ প্রবেশ করে স্পিকার জব্দ করার অনুমতি দিয়েছে গাভির। তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গাভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলছেন। লেবার পার্টির গিলাদ কারিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক সাবেক টুইটারে লিখেছেন, বেন গাভির ইসরায়েলের নিরাপত্তার হুমকির মুখে ফেলছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচে আগুন ধরানোর পর্যন্ত বেন গাভির থামবে না। হাদেস তা আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়েছে। তিনি বলছেন, বেন গাভির ঘৃণা ও আরবদের নিপীড়নের উপর তার ঘাঁটি তৈরি করেছিলেন। তিনি আরো বলছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী। সূত্র টাইমস অব ইসরায়েল। ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেবে না যুক্তরাষ্ট্র। সাবেক সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ইউক্রেন যেসব পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিল সেগুলো তাদের ফেরত দেওয়ার কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে না। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলছেন, ১ ডিসেম্বর একথা জানিয়েছেন। গত মাসে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় কিছু অজ্ঞাতনামা পশ্চাতের কর্মকর্তারা বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দিতে পারেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সালিভার তার জবাব দেন।
এবিসি টেলিভিশনের নেটওয়ার্কে তিনি বলেন, না, এটা আমাদের বিবেচনায় নেই। আমরা যেটা করছি তা হলো ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াচ্ছি যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে, কিন্তু তাদেরকে পারমাণবিক সক্ষমতা দেওয়া নাই। গত সপ্তাহে রাশিয়া এবং এই ধারণাকে স্রেফ প্রাকলামি বলে আখ্যায়িত করে বলেন, এই ধরনের সম্ভাবনা এড়ানোর জন্য মস্কো ইউক্রেনে সৈন্য পাঠিয়েছে। সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে পড়ার পর ইউক্রেন উত্তরাধিকারী সূত্র পারমাণবিক সূত্রভাবে অস্ত্রগুলো পায়, কিন্তু তারা 1994 সালে সম্পাদিত বুদাপেস্ট মেমোরান্ডামের অধীনে অস্ত্রগুলো ছেড়ে দেয় এবং তার বিনিময়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়। সূত্র ভিওএ। ইরানে কয়েক হাজার কারাবন্দীর মুক্তি এবং 3 সন্ত্রাসীর মৃত্যুদণ্ড। ইরানের বিচার বিভাগের প্রধান এবং বিচার বিভাগীয় উচ্চ পরিষদের সদস্যদের তেহরান প্রদেশ সফরের একই সময় বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত 1000-এর বেশি কারাবন্দীর মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হুসাইন মোহসেনি এজেই কারাবন্দীদের সমস্যা সমাধানে যে নির্দেশনা দিয়েছেন তা পালন করে এসব বন্দীর মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দীদের মুক্তি দিতে বিভিন্ন সমাজসেবামূলক দাতব্য প্রতিষ্ঠানে এগিয়ে এসেছে। ইরানের সড়ক দুর্ঘটনায় গাড়ি চাপা পড়ে নিহত হওয়ার মতো অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের ক্ষেত্রে ঘাতকের নিহত পরিবারের রক্তমূল্য পরিশোধ করতে হয়। ঘাতক যতদিন রক্তমূল্য পরিশোধ না করতে পারে ততদিন তাকে কারাগারে থাকতে হয়। এছাড়া অনেকেই ব্যক্তিগত পর্যায়ে বা ব্যাংক থেকে নেওয়া বড় অঙ্কের ঋণ পরিশোধ করতে না পেরে কারাভোগ করতে হয়। এ ধরনের ব্যক্তিদের মুক্ত করার জন্য বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠছে। কারাগারে সৎ আচরণ করা সহ নানা কারণে বিচার বিভাগের পক্ষ থেকে সুপারিশ প্রাপ্ত ব্যক্তিদেরকে এসব প্রতিষ্ঠান উপযুক্ত মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করে থাকে। এছাড়া ইরানের কারাবন্দীরা বিভিন্ন মেয়াদে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে। বিচার বিভাগের প্রধান তেহরান প্রদেশের বিভিন্ন কারাগারে পরিদর্শনের সময় এ ধরনের প্রায় 7000 কারাবন্দীকে ছুটিতে পাঠানো হয়েছে। পার্স টুডে এ সম্পর্কে জানাচ্ছে, ইরানের খোরশানের রাজাভি প্রদেশের অনিচ্ছাকৃত অপরাধের দায়ী ব্যক্তিদের মুক্তিদান বিষয়ক সদর দপ্তরের সচিব জাওয়াদ ইউসুফ আলীজাহে বলছেন, বাসিস বা স্বেচ্ছাসেবী সপ্তাহ উপলক্ষে গত সপ্তাহে এই প্রদেশের 42 কারাবন্দীর বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় মুক্তি পেয়েছে। তারা সব অনিচ্ছাকৃত অপরাধের দায়ে কারাভোগ করছিলেন। ইরানের কুম প্রদেশের অ্যাটর্নি জেনারেল হুজ্জতুল ইসলাম গরিব জানিয়েছে, কারাবন্দীদের সঙ্গে সরাসরি সাক্ষাতের পর 7 কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ করা যায়, 2024 সালে 19 সেপ্টেম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের বিভিন্ন কারাগার থেকে প্রায় 3000 কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিচার বিভাগের প্রধান হুজ্জতুল ইসলাম গোলাম হুসাইন মোহসেনি এজিরিয়া সুপারিশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এসব বন্দীর মুক্তির বিষয়টি অনুমোদন করেন।